ঠাকুরদাদা আমার শৈশবের অনেকখানি জুড়ে আছেন। সমস্ত শৈশব দিগন্ত জুড়ে আছেন তিনি। ছেলেবেলায় জ্ঞান হয়েই দেখেছি আমাদের বাড়িতে তিনি আছেন। তার বয়স হয়েছিল প্রায় 100। জ্ঞান হয়ে পর্যন্ত দেখেছি তিনি আমাদের পশ্চিমের ঘরে রোয়াকে সকাল থেকে বসে থাকতেন। একটা বড় গামলায় গরম জল করে দিদি তাকে নাইয়ে দিত। ঠাকুরদাদা চোখে ভালো দেখতে পেতেন না। তাকে সকালে হাত ধরে রোয়াকে নিয়ে এসে তার জায়গাটিতে বসিয়ে দিতে হতো দিদিকে। তামাক সেজে দিতে হতো দিদিকে। কেবল মা ঠাকুরদাদার ভাতের থালাটি নিয়ে গিয়ে তাকে খাইয়ে আসতেন। দিদি আবার তামাক সেজে দিত। কিছুক্ষণ পরেই ঠাকুরদাদা বসে বসে আপন মনে কি বকতেন কেউ জানে না। একটু বেশি বেলায় বাবা নায়েবি করে কাছারি থেকে ফিরে বাড়ি ঢুকলেই ঠাকুরদাদা অমনি কান খাড়া করতেন। কে এলো, হরিশ? হ্যাঁ বাবা। বাবা হরিশ, আমার বড্ড খিদে পেয়েছে রে। সে কি বাবা, আপনাকে এখনো ভাত দেয়নি? না বাবা, খিদে পেয়েছে। ও হরিশ, ভাত দিতে বল রে। বাবার বয়স 50-এর উপর। মাথার চুল প্রায় সব সাদা হয়ে গিয়েছে। বেশ মোটা সোটা নাদুস নুদুস চেহারা। সবাই বলে বাবা নাকি দেখতে সুপুরুষ। বাবা মাকে অনুযোগ করলেন, আচ্ছা বাবাকে এখনো খেতে দাওনি? ছি 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 ছি, এত বেলা হলো যে। মা বলেন, ও মা, সে কি গো, 10টার সময় যে আমি নিজের হাতে খাইয়ে এসেছি। বাবা চেঁচিয়ে ডেকে বললেন, ও বাবা। কি হরিশ? আপনাকে আপনার বৌমা খাইয়ে এসেছে যে, কি বলছেন আপনি? না না এ হরিশ, মিথ্যে কথা, আমারে কেউ ভাত দেয়নি, না খেয়ে মরলাম আমি। বলেই ঠাকুরদাদা ছেলে মানুষের মতো খুঁটখুট করে কান্না শুরু করে দিলেন। মা রাগ করে বলেই উঠলেন, বুড়ো 72-এ মরেও না, 60 কাল জ্বালাবে। তোমার স্বাদের হিমি গিয়ে তোমায় খাওয়াক মাখাক। আমি আর যদি কাল থেকে তোমায় দেখি তবে আমি বেনিম খুঁজছি। বাবা দুঃখিত স্বরে বললেন, আহা বড় বউ, ছেলেপিলের সামনে। কি ছেলেপিলে, কি ছেলেপিলে? কে জানে না সহগের হিমির কথা? 72-এ বুড়ো, 4 কাল গিয়ে ঠেকেছে। আহা বড় বউ, অমন করে গুরুজনকে বলতে আছে? ছি ছি, তোমার মুখখানা আজকাল বড্ড। ঠাকুরদাদা তখনও কিন্তু কাঁদছেন ছেলে মানুষের মতো। কান্নার মধ্যে ডাকলেন, হরিশ। যেন অসহায় আর্ত বালক তার একমাত্র আশ্রয়স্থল পিতাকে ডাকছে। বাবা জামাটামা না খুলেই ছুটে গেলেন। সান্ত্বনা সুরে বললেন, কি বাবা কি? আমি ভাত খাবো, আমি না খেয়ে মরলাম। ও হরিশ, ওরা আমায় না খেতে দিয়ে মারবে। বাবা কাঁদবেন না, কাঁদতে নেই, ছি, অমন কাঁদতে আছে? মা অমনি রোয়াক থেকে বলে উঠলেন, মরণ, বুড়ো 72-এ মরণ দেখো না, যেন 2 বছরের খোকা, ছেলের কাছে কেঁদেই খুন, জমেও ভুলে এমন হয়। বাবা বলেন, আহ চুপ করো না বড় বউ, কি করো? ঠাকুরদাদা আবার বলেন, খিদে পেয়েছে, ভাত খাবো। আচ্ছা আচ্ছা, আমি দেখছি, আপনি চুপ করুন। অবশেষে আবার সামান্য দুটি ভাত বাবা নিয়ে গিয়ে দিয়ে এলেন। ঠাকুরদাদা দিব্যি খেতে বসে গেলেন আবার। মুখে আর হাসি ধরে না। আমরাও ঠাকুরদাদার কাণ্ড দেখে হেসে বাঁচি না। এমনি একদিন নয়, মাসের মধ্যে 10 দিন হতো। ইতিমধ্যে দিদি শ্বশুরবাড়ি চলে গেল। বাবা দেখতাম ঠাকুরদাদার যত কিছু কাজ নিজের হাতে করতেন, কিন্তু তার সময় নেই। সকালে উঠে সন্ধ্যার ঠিক জল বাতাসা খেয়ে তিনি বেরিয়ে যেতেন কাছারির কাজে। দুপুরে এসে খেয়ে সামান্য বিশ্রাম করেই কাজে বেরাতেন। ফিরতে ফিরতে রাত 8টা-9টা বাজত। এসেই ঠাকুরদাদার ঘরে ঢুকে জিজ্ঞাসা করতেন, বাবা শরীর ভালো আছে বাবা? এদিকে ঠাকুরদাদাও সারাদিন যত অভাব অভিযোগ কাহিনী জমিয়ে রাখতেন ছেলের সামনে পেশ করার জন্য সেই সময়। আর বাবা শরীর ভালো, একটু তামাক আর কেউ দেয় না, টিকে ভিজে আগুনও ধরল না। আজ এমন মশা কামড়াতে লাগলো, দুপুরবেলায় মশারিটা কেউ টাঙিয়ে দিল না, এই দেখ না পিঠটা। তারপর কাদা কাদা সুরে বললেন, তুই তুই একটু হাত বুলিয়ে দে হরিশ। বাবা বসে
হাত বুলিয়ে দিতে থাকেন। তুই বাড়ি না থাকলে আমাকে সবাই অগ্রাহ্যই করে, এক ঘটি জল চাইলে সময় মতো দেয় না বাবা। সত্যিই তো, আহা, আমি সব বলে ঠিক করে দেব কখন। দিস তবে, ভালো করে বলে দিয়ে যাস। দেবক্ষণে। তোর খাওয়া হয়েছে? না বাবা, এই তো এলাম। যা, তুই হাত পা ধুয়ে জল টল খা, তোকে পেট ভরে খেতে দিচ্ছে তো। হ্যাঁ বাবা। দেখি সরে আয় তো, একটু মোটা সোটা হলি না সেই রকমই আছিস? জানিস ছোটবেলায় তোর শরীর ছিল এমনি রোগা। তোর গর্ভধারিণী একদিন বলে খোকার জন্য ছাগলের দুধের ব্যবস্থা করো। তখন মেহেরপুরে নীলকুঠিতে কাজ করি, সেইখানেই তোর জন্ম, জানিস তো। হ্যাঁ, মেহেরপুরের ওই কি বলছিলাম, ভুলে গেলাম, আজকাল কিছু মনেও থাকে না। ছাগলের দুধ বাবা। হ্যাঁ, মনে পড়ল, ছাগলের দুধ আনতে বলে তোর গর্ভধারিণী। সাহেবের একটা বড় ছাগল ছিল, মালির সাথে সর করে ফেললাম। সে 2 টাকা করে দেব, আর সে 8 সের করে ছাগলের দুধ আমায় দেবে। বাবা ওঠেন না সেখান থেকে যতক্ষণ না ঠাকুরদা একটু শান্ত না হন। ভাত খেয়ে বাবার সঙ্গে গল্প করে ঠাকুরদাদা খুশি মনে বলেন, তাহলে তুই এখন যা হরিস, খেয়ে নিস, খেয়ে নিয়ে দুধ খাস। দুধ পাচ্ছিস তো? হ্যাঁ বাবা। ভালো করে দুধ খাবি, দুধেই বল। না বাবা, দুধ ঠিকই খাচ্ছি, তোমাকে চিন্তা করতে হবে না। বাবা চলে গেলেন। যাবার আগে ঠাকুরদাদাকে বিছানায় শুইয়ে নিজের হাতে একটা মোটা চাদর ওর গায়ে ঢেকে দিলেন। চাদর খুলবেন না বাবা, ঠান্ডা লাগবে, মা বকতেন। হলো বাপের সেবা, বাবা এমন কীর্তি কখনো দেখিনি। আহ, চুপ করো। কেন চুপ করব? বুড়ো বাপের আবদার যেন 2 বছরের খোকার আবদার। এমন কাণ্ড যদি কখনো দেখেছি। না দেখেছো না দেখছো, থামো তুমি। ওই যে কদিনের বুড়ো আছে, তারপর আর? সে সবাই জানে, তারপর কি আর তুমি বুনো বাপের দিগম্বর বুনোর সেবা করবে? এসো, দুটো খেয়ে নিয়ে আমার মাথা কিনবে, এসো। সেদিন গভীর রাত্রে আবার সবাই ঘুমিয়ে যখন ঠাকুরদাদা নিজের ঘর খুলে হাতড়ে হাতড়ে বাইরের রোয়াকে এসে ডাকছেন, ও বৌমা, ও হরিশ। বাবা ধর্মর করে উঠে বাইরে এসে বললেন, কি বাবা, কি হয়েছে, কি হয়েছে? বাবা হরিশ। কি হয়েছে? বৌমা আমায় এখনো ভাত দিল না। রাত কত হয়েছে দেখ তো, আমি বসে বসে ঘুমিয়ে পড়েছিলাম, ভাত হয়নি এখনো। বাবা অবাক। মা ঘুম চোখে উঠে বললেন, কি? বাবা ভাত চাইছেন। বাবা, আর মাস কালই হয়ে গেল। ঢের ঢের সংসার দেখেছি, ঢের ঢের শ্বশুর দেখেছি, কিন্তু এমন ধারা কাণ্ড কারখানা কখনো দেখিনি, শুনিও নি। চেঁচালে কাজ চলবে? ও কি সবসময়? ইতিমধ্যে আবার নির্বাক ঠাকুরদাদা, যিনি চোখে ভালো দেখেন না, কানেও ভালো শোনেন না, আবার ডেকে উঠলেন, ও হরিশ, ও বৌমা। যাই বাবা, যাচ্ছি। আমাকে ভাত দিয়ে যাও, খিদে পেয়েছে যে। বাবা গিয়ে ঠাকুরদাদাকে সান্ত্বনা দিতে লাগলেন। অবোধ শিশুকে যেমন লোকে সান্ত্বনা দেয়, তিনি খেয়েছেন সন্ধ্যার পরেই। তার বৌমা ভাত দিয়ে গিয়েছে, মাগুর মাছের ঝোল দিয়ে। মনে নেই তার, তাকে ভাত না দিয়ে কি বাড়ির কেউ খেতে পারে? এখন রাত 2, এখন কি ভাত খেতে আছে? এখন খেলে তার অসুখ করবে, কাল সকালেই খুব ভোরে তাকে খেতে দেওয়া হবে। রাত তো ভোর হয়ে গেল, অমন করলে সবারই মনে কষ্ট দেওয়া হবে। অমন কি করা উচিত? ছি। ঠাকুরদাদা বালকের মতো আশ্বস্ত হয়ে বললেন, খেয়েছি। হ্যাঁ বাবা, আমার কথা বিশ্বাস করুন, মাগুর মাছ এনেছিলাম আপনার জন্য হাট থেকে কিনে, তাই দিয়ে ভাত খেয়েছেন। সত্যি বলছি, আপনার সঙ্গে মিথ্যে কথা বলছি নে। চলুন, শোবেন, আসুন, ঠান্ডা লাগবে, ঘরের মধ্যে আসুন। আচ্ছা আচ্ছা, আসুন আসুন। বাবা হাত ধরে ঠাকুরদাদাকে ঘরের মধ্যে নিয়ে গিয়ে যত্ন করে শুইয়ে দিয়ে চাদর দিয়ে ঢেকে দিয়ে আবার এসে শুয়ে পড়লেন। মা বললেন, সহজে মিটল?
মেটাতে জানলেই মেটে। এখন থেকে বাবার জন্য দুটো ভাত রেখে দিলেই কেমন হয়? হ্যাঁ, তারপরেই বুড়ো খেয়ে পেট ছেড়ে দিক এই শেষ রাত্রিরে গিলে, তখন ঠেলা সামলাবে কে শুনি? বাবা ন্যায্য পক্ষেই বলতে পারতেন, যে এতকাল সামলে আসছে সেই সামলাবে, কিন্তু তা তিনি করলেন না। নীরবে গিয়ে আবার নিজের ছোট্ট খাটটিতে শুয়ে পড়লেন। কাছারির কাজে বাবাকে কয়েকদিনের জন্য গোয়ারিতে গিয়ে থাকতে হলো। যাবার সময় বারবার মাকে বলে গেলেন, ঠাকুরদাদার যেন কোনো অসুবিধে না হয়, অযত্ন না হয়, এ কথাটা বলতে বোধহয় সাহস করলেন না, তাহলে ধুন্দু ঝগড়া বেঁধে যাবে। ঠাকুরদাদাকে গিয়ে বললেন, বাবা, আমি গোয়ারি যাচ্ছি, এই 5-6 দিন দেরি হবে, একটু বুঝে সুঝে চলবেন, আপনার বৌমাও তো কাজের লোক, ছেলেপুলে নিয়ে বিব্রত। কবে আসবি বাবা? বুধবার নাগাদ। আজ না গেলে হতো না? শনিবারের বারবেলা নিশিকান্ত তরফদার বলতো মেহেপুরের কুঠির জমান বিষ ছিল শনিবারের বারবেলা। কে বলল আজ শনিবার? তবে কি বার? শুক্রবার। তা কি করে হয়? তুই বললি 5 দিনের দেরি হবে, তবে আজ শনিবার হলো। বাবার এত হিসেব এখনো মাথায় আছে? 5-6 দিন বললাম যে, আপনি ভাববেন না কোনো অসুবিধা হবে না আপনার। বাবা তো চলে গেলেন, এদিকে 2 দিন বেশ কাটলো। তারপরেই ঠাকুরদাদা উৎপাত শুরু করলেন। রোজ সন্ধ্যের পর অভ্যাস মতো বলেন, অ হরিশ। কেউ উত্তর দেয় না। মা আমাদের চোখ টিপে বারণ করে দিতেন বাবা বাড়ি আসেনি সে কথাটা বলতে, কারণ তাহলে ঠাকুরদাদা উদ্বিগ্ন হয়ে উঠবেন। অ হরিশ, বাড়ি এলি? অ হরিশ। আমি মায়ের শিক্ষা মতো বলতাম, না এখনো আসেনি বাবা। আজ কখন কাছারি গেল? আমাকে বলে গেল না। আমি উত্তর দিই না। অ হরিশ। ঠাকুরদা, তামাক সেজে দেব? এটিও মায়ের পরামর্শ। ওই একমাত্র উপায় ঠাকুরদাদাকে অন্য মনস্ক রাখবার। আমাদের বলতেন, বস আমার কাছে। আমি আমার ছোট্ট ভাই নীলু, পুচু ও 2 বোন সরাল আর বিনু ঠাকুরদাদাকে ঘিরে বসি। সবাই এসেছে? বিনু এসেছে? আমার কাছে এগিয়ে এসে বস সব। শোন, সুদূর বনে 156 লম্বা লাটে আমার মনিবের কাছারি ছিল, পাইকপাড়া রাজা ঈশ্বরচন্দ্র সিংহ, মস্ত বড় জমিদার। আমি যেখানে থাকতাম সে কাছারির নাম ছিল গরানহাটির কাছারি। সুদুরিয়ার গরান কাঠের জঙ্গল কিনা, তাই নাম ছিল গরানহাটি। একবার নোনাতলার খালে আমাদের ডিঙ্গি লেগেছে। মাঘ মাসের দিন জলে সোন নেমেছে। সে কি গো ঠাকুরদা? সোন মানে জোয়ার, আর বেসন মানে ভাটা। বেসনে নৌকা চলে না, সামনে নোঙর করতে হয়, ওদিকের গাঙ্গে। তারপর কি বলছিলাম? ওই হলো মুশকিল। ঠাকুরদাদার কাছে গল্প শুনবার সুখ নেই, কেবল ভুলে যাবেন। বলছিলেন সোন নেমেছে জলে। ও হ্যাঁ, তারপরে দেখি এক মস্ত বাঘ জলের ডিঙ্গির পাশে জল খাচ্ছে। আমাদের সঙ্গে উজির আলী বিশ্বাস ছিল, বড় শিকারী। সে অমনি বন্দুকের চোং বাগিয়ে 1 দেউর করল। 1 দেউর, 2 দেউর, ব্যাস, বাঘ উল্টে পড়ল খালের জলে। কি, তোর বাবা এলো? না, এখনো আসেনি। গিয়ে দেখে এসো দাদা ভাই আমার। ও হরিশ। আসেনি বাবা, গল্প বলুন ঠাকুরদা। দেখে এসো না দাদা ভাই। দেখতে হবে না, আসিনি, এলে আপনার সঙ্গে কথা বলতেন না। ঠাকুরদা আবার গল্প বলতে শুরু করলেন। বাঘের গল্প জমাতে পারলেন না, কেবল ভুলে যান, আবার গোড়া থেকে শুরু করেন, উল্টো পাল্টা করে ফেলেন। কখন বলেন শিকারীর নাম উজ্জির আলী বিশ্বাস, কখন বলেন তার নাম আজিমুদ্দি বিশ্বাস। এমন সময় মা ভাত নিয়ে এলেন।
আমরা বললাম, ঠাকুরদাদা ভাত এনেছে মা। ও, এসো বৌমা, কি রাঁধলে আজকে? মাছের ঝোল আর চচ্চড়ি বাবা। হরিশ আসেনি গো বৌমা এখনো? না, এখনো এলো না? রাত তো অনেক হয়েছে। রাত বেশি হয়নি, আপনি খেয়ে বসুন, আমি দুধ আনি। হরিশ এলে বলো আমার সঙ্গে যেন দেখা করে। মা চলে গেলেন। ঠাকুরদাদার সামনে দাঁড়ালে ঝুড়ি ঝুড়ি কথা বলতে হবে। ঠাকুরদাদা খাওয়া শেষ করে কিন্তু অন্য দিনের মতো শুতে গেলেন না। ঠায় অনেক রাত পর্যন্ত রোয়াকে বসে রইলেন। আর কেবল মাঝে মাঝে যার তার পায়ের শব্দ শুনে বাবার নাম ধরে ডাকতে শুরু করলেন। অনেক রাত্রে মা বললেন, বাবা আপনি শুয়ে পড়ুন না, ফুচুকে পাঠিয়ে দিই, আপনাকে শুয়ে আসুক। হরিশ এসেছে? না। কেন এলো না এখনো? আপনার কিছু মনে থাকে না? তিনি গোয়ারি গিয়েছেন, মনে নেই? বুধবার আসবেন, আপনাকে বলে গেলেন যে শুয়ে পড়ুন। ঠাকুরদাদা বসে কি যেন ভাবলেন, কথার উত্তর দিলেন না। হয়তো মনে পড়ল বাবার গোয়ারি যাওয়ার কথা। ফুচু গিয়ে তাকে শুইয়ে দিয়ে এলো। অনেক রাত্রে শুনলাম ঠাকুরদাদার ঘর থেকে কান্নার শব্দ আসছে। মা শুনে বললেন, দেখে কি হলো, শিগগির যা। গিয়ে দেখি ঠাকুরদাদা বিছানার উপর উঠে বসে কোণের দিকে হাত বাড়িয়ে লাঠি হাতড়াচ্ছেন। তিনি নাকি এক্ষুনি বাবার সন্ধানে বেরুবেন। বাবা কেন আসেনি এখনো? তিনি মোটেই ঘুমোতে পারেননি নাকি? আমরা জানি এ কথা ঠিক নয়। ঠাকুরদাদা বসে বসে ঢুলে পড়েন। তিনি না ঘুমিয়ে আছেন এত রাত পর্যন্ত, ইস, তার জানি নে। ঠাকুরদাদাকে বোঝাবার অনেক চেষ্টা করলাম। অবশেষে মা গিয়ে কড়া সুরে বললেন, আচ্ছা বাবা, আপনার কাণ্ডখানা কি শুনি? ওরা ছেলে মানুষ, ওদের ঘুমাতে দেবেন না একটু? 100 বার আপনাকে বলা হচ্ছে তিনি গোয়ারি গিয়েছেন, বুধবার আসবেন, আপনি কিছুতেই তা শুনবেন না। রাত দুপুরে উঠে বাঁধিয়ে দিচ্ছেন গোলমাল। ওরকম করলে থাকুন আপনি সংসারে, আমি একদিকে বেরুই। মাকে ঠাকুরদাদা ভয় করতেন। মা ঘরে পা টিপে দিতেই তিনি বেশ নরম হয়ে এসেছিলেন। সুসুর করে চাদর মুড়ি দিয়ে শুয়ে পড়লেন। সকালে উঠে আমায় কাছে ডাকলেন, শোন মুনু। কি? দাদু আমার একটা পয়সা দেবো এখন। ঠাকুরদাদা নিঃস্ব, তিনি পয়সা দেবেন এ কথা যদিও আমি বিশ্বাস করিনি, তবু বলি, কি বলছেন? তোর বাবার চিঠি এসেছে? না না, আজ কি বার? সোমবার। হরিশ কবে আসবে রে? বুধবারে। আচ্ছা যা। বুধবারে বাবা কি জন্য যেন এলেন না, কি জানি। ঠাকুরদাদা সারাদিন রোয়াকে বসে রইলেন, গম্ভীর মুখে তামাক খান আর মাঝে মাঝে বলেন, কে এলো, কে এলো? হরিশ। কিসের পায়ের শব্দ রে? ও ফুচু, ও নীলু। ফুচু বললে, আমাদের রঙ্গি গাইয়ের বকনা ঠাকুরদা। ও, এই রকম চলল সারাদিন। রাত্রে খাবারের সময় খেতে বসেছেন আর মাঝে মাঝে কান খাড়া করে রেলগাড়ির শব্দ শোনবার চেষ্টা করছেন। মুখে কিছু বলেন না, হঠাৎ বড় গম্ভীর হয়ে গিয়েছেন। আমি তামাক সেজে ঘরে ঢুকতেই চমকে উঠলেন, বললেন, কে? আমি মুনু। 9টার গাড়ি গিয়েছে জানিস? এখনো যাইনি, আপনি শুয়ে পড়ুন। শব্দ পাসনি গাড়ির? না গো। ও, ঠিক আছে। বাবার কথা মুখে আনলেন না, বললেন, পান ঘেঁচে এনেছিস, নিয়ে আয়। বাবাটার পরের দিনও এলেন না। ঠাকুরদাদা কিন্তু আশ্চর্য রকমের গম্ভীর হয়ে গিয়েছেন। আর কিছু জিজ্ঞাসা করেন না, বাবার নাম ধরে ডাকেনও না। শুক্রবার দিন সন্ধ্যের গাড়িতে বাবা বাড়ি এলেন। ঠাকুরদাদা অভিমানে কথা বললেন না। বাবা বুঝতে পারলেন। মাকে বললেন, বাবা দেখছি রাগ করেছে, যাই দেখি ব্যাপার কি হয়েছে। ঠাকুরদাদা তামাক খাচ্ছেন। বাবা গিয়ে বললেন, বাবা। পায়ের ধুলো নিয়ে প্রণাম করলেন। ঠাকুরদাদা মুখে কথা নেই। বাবা কেমন আছেন? ঠাকুরদাদা নিরুত্তর। বাবা রাগ করেছেন নাকি? তা আমি আবার রানাঘাটে যাচ্ছি কাল সকালবেলা,
রাগ হয় না। এবার ঠাকুরদাদা আর কথা না বলে থাকতে পারলেন না, কেননা ওই যে বাবা বললেন কাল সকালেই রানাঘাট যাবেন, এতেই ঠাকুরদাদার রাগ জল হয়ে গিয়েছে একেবারে। বাবা হেসে বললেন, আপনি রাগ করতে পারেন, তবে আমি পরের কাজ করি। কাজ সারতে গেলে 2-1 দিন দেরি হয়েই যাবে। আমার জন্য কি আনলি শুনি একটু? ভালো জিনিস এনেছি, আপনার ভালো লাগবে। কেষ্টনগরে সরভাজা। তা দিতে বল বৌমাকে। সে সময় মা কালীতলায় প্রদীপ দিতে গিয়েছিলেন। আসতে দেরি হয়ে গেল। ঠাকুরদাদা অধীরভাবে বারবার বলতে লাগলেন, এলো তোর মা, ও মনু, মা এলো। বাবা চলে গিয়েছেন নটবর বাড়ুজ্যের চণ্ডী মণ্ডপে পাশা খেলতে। ঠাকুরদাদা আমাদেরই বারবার জিজ্ঞাসা করতে লাগলেন, যা না তোর মায়ের কাছে, দেখ না কতক্ষণ লাগবে আর। ঠাকুরদাদার উদ্বেগে ন্যায্য কারণ যে ছিল না তা নয়। মা ঠাকুরদাদাকে বিশেষ পছন্দ করতেন না গোড়া থেকেই। তার জন্য খাবার এলে বাবা দাঁড়িয়ে খেতে না দিলে ঠাকুরদাদার ভাগ্যে অনেক সময় শূন্য অঙ্ক লেখা হতো, এ আমি জানি। মা বলতেন, ছেলেপিলেরা খাবে আগে, তা নয় 72 বুড়ো খোকনকে আগে খাওয়াও। এত আমার শ্বশুর ভক্তি নেই। উনি আমার কি করেছেন কোনকালে? কখনো একখানা কাপড় দিয়েছেন পুজোর সময়? ওর হাতে যখন পয়সা ছিল তখন পাইক পাড়ায় কাজ করতেন। আমি আজ আসিনি সংসারে, আমারও হয়ে গেল 30 বছর, আজই না হয় ভীমরুতি হয়েছে। কোনকালে উনি ভালো ছিলেন। ওই ছেলে আর ছেলে, আর সব যেন বানের জলে ভেসে এসেছিলাম। একটা নার কিংবা এতটুকু আমসত্ত্ব ছেঁড়া পড়ত ঠাকুরদাদার ভাগ্যে। বাবা নিজের হাতে খাবার নিয়ে ঠাকুরদাদাকে দিতেন বোধহয় এই জন্যই। আগে ঠাকুরদাদাকে না খাওয়ালে বাবা যেন তৃপ্তি হতো না। আষাঢ় মাসে ঠাকুরদাদা জ্বরে শয্যাশায়ী হয়ে পড়লেন, আর উঠতে পারেন না। বাবাটাকে বিছানা থেকে উঠিয়ে মুখ ধুইয়ে কাপড় ছাড়িয়ে ওষুধ খাইয়ে দেন। বেদানার রস করে মিচির গুঁড়ো মিশিয়ে খাওয়ান। কাছারি থেকে আসবার পথে ঠাকুরদাদার ঘরে কিছুক্ষণ বসে তবে এসে স্নানাহার করেন। কি উদ্বেগ তার ঠাকুরদাদার অসুখের জন্য। মাকে বলতেন, বাবার জ্বর কত দেখেছিলে? উনি তো ভুলে যান ওষুধ ঠিকমতো দেবে। সেরে উঠেও ঠাকুরদাদা প্রায় 2 মাস বিছানা ছেড়েই উঠতে পারেন না। বাবা ছাগলের দুধ, চাল কুমড়ো মেঠাই, পরশু আমলকির মোরাব্বা, যে যা বলে তাই জোগাড় করে নিয়ে এসে খাওয়ান ঠাকুরদাদা গায়ে বল পাবেন বলে। ঠাকুরদাদাও হয়ে গেলেন একেবারে বালক। তার উৎপাতের জ্বালায় বাড়ি শুদ্ধ লোক অতিষ্ঠ হয়ে উঠল। কেবল দিনরাত খাই খাই আর একে ডাকছেন তাকে ডাকছেন। আমরা পারতপক্ষে কোনোদিনই কেউ ঠাকুরদাদার ঘেঁষ বড় একা নিইনি। এখন তো একেবারে ত্রিসীমানায় ঘেঁষি না। 10 ডাক দিলে একবার উত্তর দিই কি না দিই। মা ভাতের থালা দিয়ে আসেন নিয়ে আসেন, এই পর্যন্ত। কথার জবাব দিলেও খুব হস্তচিত্তে দেন না, যা দেন তাও আবার অত্যন্ত সংক্ষিপ্ত। অথচ সেই মাই নদীর ঘাটে বাড়ুজ্যে গিন্নির সঙ্গে 1 ঘন্টা ধরে হাবরহাতি বকেন। ঠাকুরদাদা অসহ্য শিশুর মতো বাবার পথ চেয়ে বসে থাকেন। বাবার পায়ের শব্দ পেলেই সুর ধরেন, অ হরিশ এলি, ও হরিশ। আর ঠিক কি বাবার পায়ের শব্দ চেনেন ঠাকুরদাদা। বাবা এসে নিজে দেখাশোনা করবেন, নাওয়াবেন, খাওয়াবেন ঠাকুরদাদাকে। বাবা এলেই ঠাকুরদাদার যত কিছু অভিযোগ শুরু করে দেবেন, তার কাছে ছেলে মানুষের মতো। বৌমা আমাকে এ করেনি, আমাকে তা দেয়নি। তাতে ঠাকুরদাদা মায়ের সহানুভূতি আরও হারাতেন। বাবাটা জানতেন, সেজন্য নিজে সর্বদা খবরদারি করতেন। কারোর হাতে ঠাকুরদাদাকে ছেড়ে দিয়ে বাবা বিশ্বাস হতো না, দিদি ছাড়া। দিদি তো শ্বশুর বাড়ি চলে গিয়েছে। পৌষ মাসে বাবা আবাদে গেলেন পৌষ কিস্তির খাজনা আদায় করতে। বারবার মাকে বলে গেলেন ঠাকুরদাদার যেন অযত্ন না হয়। মা বললেন, কেন, আমি কি বুড়োকে গলা টিপে মেরে ফেলবো নাকি? ছি, এমন বলতে নাই। না, তুমি সেই রকমই কথাবার্তা বলছো কি না তাই বলছি। তবে আমার সংসারের কাজকর্ম সেরে সব দিক দেখতে তো পারি নে। যত দূর পারি চিরকাল যা হয়ে আসছে তাই হবে, একটু মন দিয়ে। মানে উনি বুড়ো মানুষ, আমি তা জানি। যা পারি হবে, ভেবো না। বাবা ঠাকুরদাদার কাছে বিদায় নেবার সময় কত দিন দেরি হবে তা ঠিক বললেন।
বললেন, ঠাকুরদাদা হয়তো যেতে দেবেন না কিংবা ব্যস্ত হয়ে পড়বেন। বাবা যখন বেরোলেন, ঠাকুরদাদা বললেন, হরিশ, কবে ফিরবি? তার চিরন্তন প্রশ্ন। এই যে শিগগির বাবা, আপনি ভাববেন না। ঠাকুরদাদাকে ফেলে কোথাও গিয়ে বাবা স্বস্তি পেতেন না। আমি জানি ঠাকুরদাদা নাকি 3 বছর বয়স থেকে বাবা ও মায়ের মতো করে মানুষ করেন। বাবাকে ঠাকুমার মৃত্যুর পরে বাবা যেন ভাবতেন ঠাকুরদাদা শত্রুপুরীর মধ্যে বাস করছেন, চতুর্দিকে শত্রু বেষ্টিত অবস্থায়। একমাত্র আপনার জন তিনি নিজে। চোখে চোখ রাখতেন এই জন্য সর্বদা, কারোর হাতে ছেড়ে গিয়ে বিশ্বাস করতেন না। বলা বাহুল্য, ঠাকুরদাদা তো নিজেকে অসহায় শত্রু বেষ্টিত বলে মনে করতেনই। বাবা আবার বাড়ি ফিরতে বড় দেরি করতে লাগলেন। অবশেষে যখন ফিরলেন তখন গরুর গাড়ি করে ভীষণ অসুস্থ অবস্থায়, ঘোর জ্বরের মধ্যে বলতে লাগলেন, বাবাকে কেউ বলো না আমি অসুস্থ হয়ে বাড়ি এসেছি। ঠাকুরদাদা কিন্তু আন্দাজে মাঝে মাঝে বাবাকে ডাক দিতেন। বুঝতে পেরেছিলেন কিনা জানি না। হরিশ, আমার জন্য কি আনলি? হরিশ। বাবা ঠিক শুনতে পারত না। জ্বরে ঢুকতে ঢুকতে বললেন, বাবা বাঁচতে যেন আমার কিছু না হয়, হে ভগবান, মরেও সুখ পাবো না। অসুখ বড় বাড়ল। জেলা থেকে ডাক্তার এসে দেখলো 2 দিন। সংসারের পুঁজি ভেঙে বাবার চিকিৎসা হলো। একদিন বড় বাড়াবাড়ি হলো। ঠাকুরদাদাকে আর দেখাশোনা করার লোক নেই। বাবাকে নিয়েই সবাই ব্যস্ত। গ্রামের ত্রিলোচন ঠাকুরদাদার কাছে বসে তাকে বাজে গল্প ভুলিয়ে রাখলে সবাই বলতে লাগলো, সুবোধ আর বাঁচবে না। আহা, বুড়ো কি কপাল, বাবার মৃত্যু হলো শেষ রাত্রে। ঠাকুরদাদা আর কিছু জানেন না, গভীর ঘুমে অচেতন। খুব ভোরে বাড়িতে এসে ত্রিলোচন চক্রবর্তী ঠাকুরদার হাত ধরে ছুতো করে বাইরে নিয়ে গেল। চলুন জ্যাঠামশাই, একটু বড়দার বাড়িতে, আপনাকে একটু পায়ের ধুলো দিয়ে আসতে হবে সেখানে, তারা বলেছে। আমি যাব? কান্নাকাটির চাপা শব্দ বলতে লাগলেন, কিরে এ হরিশ, কিরে, কিসের শব্দ? সন্ধ্যায় আমরা বাড়ি এসে ঠাকুরদাদাকে ঘিরে বসি। হঠাৎ আমার বড় মমতা হলো ঠাকুরদাদার অসহায় মুখের দিকেছে। নতুন কেমন একটা মমতা, যা এতদিন মনের মধ্যে কোথাও খুঁজে পাইনি।